This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। সম্প্রীতির সঙ্গে রয়েছে আমি শুভজিৎ। সম্প্রীতি ঘড়ির কাঁটা দুটো মানে ফুল অ্যান্ড ফাইনাল ছবিটা হয়তো এখনো বাকি আছে, কিন্তু তার আগে যে ছবিগুলো উঠে এসেছে সকাল থেকে আপনাদেরকে দেখাই। কার্যত শহরের একটা অংশ আজকে স্তব্ধ হয়ে যায় আশাকর্মীদের বিক্ষোভে। প্রচুর আশাকর্মী আজকে রাস্তায় নেমে আসেন। আমাদের সহকর্মীরা যারা রাস্তায় রয়েছেন, প্রতিনিয়ত আপনাদের সামনে ছবি তুলে ধরছেন, তারা বলছেন ক্যামেরার লেন্স যতদূর পৌঁছচ্ছে ততদূর পর্যন্ত আজকে আশাকর্মীদের ভিড়। ছবিটা একবার দেখুন, এসএন ব্যানার্জি রোডের ছবি। কাতারে কাতারে আশাকর্মী গতকাল রাত থেকেই কলকাতায় আসতে শুরু করে দেন বিভিন্ন জায়গা থেকে, উত্তরবঙ্গ থেকে, দক্ষিণবঙ্গ থেকে। অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে গতকাল রাত থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। আজকে সকালেও আশাকর্মীদের একটা অংশ সেখানে পৌঁছে যায়, কিন্তু ব্যারিকেড ভেদ করতে পারেনি। পুলিশের তরফ থেকে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। আপনাদেরকে আমরা দুটো ছবি দেখাচ্ছি। একটা ছবি এসএন ব্যানার্জি রোডের ছবি। ধর্মতলার একটা অংশ কার্যত স্তব্ধ হয়ে গেছে, শহরের একটা অংশ স্তব্ধ হয়ে গেছে। অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনের ছবি। ব্যারিকেডের ওপারে রয়েছে পুলিশ হেলমেট পরিহিত, আর এপারে রয়েছেন আশাকর্মীরা। সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, সকাল থেকেই চলছে এই আন্দোলনের কোনো ভাটা দেখছে এখনো পর্যন্ত? অনেকটা সময় গড়িয়ে গেল, নাকি আন্দোলন এখন তারা চালিয়ে নিয়ে যাবেন? একদমই দেখো, নিউ মার্কেট থানার সামনে যারা আশাকর্মী রয়েছেন তারা বসে পড়েছেন এবং তারা পুলিশের কোনো কথা শুনতে আজকে নারাজ। তারা দাবি করছেন, তারা যে দাবি নিয়ে আজকে এসেছেন সেই দাবি তার মতো তারা এগোবেনি এবং তার জন্য পুলিশের ব্যারিকেডের সামনেই তারা বসে পড়েছেন। এবং শুধু সামনের দিকে নয়, কলকাতা পুরসভার সদর দপ্তর যদি সামনের দিকে হয় শুভজিৎ, পেছন দিকে কোথায় চলে গিয়েছে এই লাইন কেউ জানে না, কারণ অসংখ্য আশাকর্মী আজকের দেওয়ালে ফিট থেকে গিয়ে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন, এমনই বলছেন তারা। আর যে কারণে তারা কিন্তু রাজপথ অবরুদ্ধ করে তারা বসে পড়েছেন, কারণ তারা দিয়ে দাবি দাওয়া পেশ করতে চান। এবং তুমি ছবি দেখতে পাচ্ছ যে বহু আশাকর্মী তারা কিন্তু নিয়ে আজকে রীতিমতো সকাল থেকে এসে শিয়ালদা স্টেশনে বসছিল। শিয়ালদা স্টেশনে তাদের বেরোতে দেওয়া হয়নি, তাদের একাধিক বাধা এসছে। সেই বাধা টপকে তারা আজকে এসএন ব্যানার্জি শিয়ালদা স্টেশন মৌলালি হয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে তারা এই কলকাতা পুরসভা সদর দপ্তরের সামনে পৌঁছতে পেরেছেন, কিন্তু সেখানেও পুলিশের ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়া হয়েছে। তারা একটাই কথা বলছেন, শান্তিপূর্ণ আন্দোলনে কেন পুলিশ বারবার করে হস্তক্ষেপ করবে? আর সেই কারণেই তারা কিন্তু আজকে কোনো কথা শুনতে না, তারা বসে পড়েছেন। আমি একবার তাদের সঙ্গে কথা বলবো। আপনারা কতক্ষণ বসে থাকবেন? আমাদের দাবি না মানে ততক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো। পুলিশ তো এভাবে বারবার সব জায়গায় আটকাচ্ছে। হ্যাঁ, সব জায়গায় আটকাচ্ছে। আমাদেরকে আমরা আসছি জলপাইগুড়ি থেকে। কালকে আমাদের সঙ্গেও কথা হয়েছে, বলে আপনারা জানেন ওখানে 344 দ্বারা দাঁড় করেছে। আমরা বললাম হ্যাঁ জানি। এতদিন কোনো দাবি দেওয়া মানা হচ্ছে না? না, মানছে না। সরকার কি বলছে আপনাদের? কিছুই তো বলছে না, সান্ত্বনা দিচ্ছে। তুমি শুনতে পেলে যে সরকার তাদের কোনো কথাই রাখছে না, রীতিমতো তারা বঞ্চিত হচ্ছে। আমি অর্ককে বলবো আরেকটা ছবি দেখাতে, যে এখানে অসংখ্য যারা কর্মী রয়েছেন তারা প্রত্যেকের মুখে কিন্তু একটাই ছাপ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে বঞ্চনা। আর এই বঞ্চিত হয়েই কিন্তু তারা আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছে। অসংখ্য আশা কর্মী তারা কিন্তু এই তাদের একটাই দাবি, তাদেরকে স্থায়ীকরণ করা হোক, ভাতা নয় রীতিমতো বেতনের ব্যবস্থা করা হোক। যেভাবে তাদেরকে মোবাইলের ব্যবস্থা করা হচ্ছে, সেই টাকা দিয়ে মোবাইল চালানো যায় না, সেই তার ব্যবস্থা করা। অর্থাৎ এই ধরনের একাধিক দাবি তোর রয়েছে, কিন্তু সেই দাবি কেউ মানছে না। ছবিটা দেখাতে বলো। ধর্মতলার চেনা ছবি আজকে পাল্টে গেছে এই মুহূর্তে। ঘড়ির কাঁটা দুটো, ছবিটা একবার দেখুন। কর্মব্যস্ত ধর্মতলা, চেনা ছবি আজকে পুরোপুরি পাল্টে গেছে। সায়ন্ত, যেদিকে চোখ যাচ্ছে, যেদিকে আমাদের ক্যামেরা যাচ্ছে, ক্যামেরার লেন্স যাচ্ছে, আশাকর্মীরা বসে আছেন। সায়ন্ত, মন্দির বাজার আটকে দিয়েছে, অনেক মেয়েদেরকে আসতে দিচ্ছে না। তার জন্য এই স্বাস্থ্য মন্দিরের ধিক্কার, পুলিশ মন্ত্রীকে ধিক্কার। কর্মবিরতি চালিয়ে যাব। হ্যাঁ, আমরা আমাদের আমরা এইরকম আন্দোলন চালিয়ে যাব। দেখি আমাদের কতদূর নিয়ে যায়, দেখি আমরা কতদূর যেতে পারি। আমাদের 7 তারিখ যে অভিযান ছিল সেখানে প্রতিশ্রুতি দিয়েছে 21 তারিখে যাওয়ার জন্য। আমরা সে কথা বলবো, কিন্তু দেখা গেল আমাদের শিয়ালদা স্টেশনে আটকে দেওয়া হলো। কিন্তু আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন আমাদের বেতন বৃদ্ধি না হবে, ততদিন আমরা এই আন্দোলন চলবে, লাগাতার আন্দোলন চলবে। দাবি মূলত 15,000 টাকা না করা পর্যন্ত আমরা ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে যোগ দেব। আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন না পর্যন্ত এই দাবি না সরকার মানে। পুলিশ আটকে দিলে আমাদের আজকে আটকাতে পারবে না। পুলিশ তো আমাদের শত্রু নয়, আমরা ওনাদের শত্রু নয়। কি জন্য আমাদেরকে আটকাবেন ওনারা? বলতে হবে তো।
আটকে দিচ্ছে তো, হ্যাঁ আটকে দিচ্ছে তো। আচ্ছা কতক্ষণ রাখতে পারে দেখি। সঙ্গে কি বলতে চাইছেন, কেন ওনারা আমাদেরকে ডাকলেন, সেইটুকু কৈফিয়তটা ওনারা আমাদেরকে দিন। যদি ওনারা এত কিছু করবারই ছিল, ওনারা কেন আমাদেরকে 21 তারিখে ডেটটা দিলেন? কেন নারায়ণ সরোবর নিগম স্যার আমাদেরকে কেন 21 তারিখ আসতে বললেন? আমরা তো এটাই। আরে দাঁড়ান, আমি কথা বল। আরে গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি আমার গায়ে হাত দিতে পারেন না। যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, ঠিক সেই সময় তাকে সেখান থেকে পুলিশ সরিয়ে দেয়। আর এখানেই তো প্রশ্ন তুলছেন অনেকে, তাহলে জেলায় জেলায় যে আন্দোলন হচ্ছে, জেলার আন্দোলন যে কলকাতায় এসে পৌঁছেছে, এতে কি কোথাও গিয়ে সরকার একটু হলেও ব্যাকফুটে নির্বাচনের আগে? অন্তত এই ছবিগুলো এই প্রশ্ন তুলতে সম্প্রতি বাধ্য করছে আমাদের। একেবারেই শুভজিৎ, এবং সেই ছবি আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রাজপথ রীতিমতো অচল হয়ে গিয়েছে কলকাতা পুরসভার সামনে, সেক্টর 5 এর স্বাস্থ্য ভবনের সামনে। সেখানে ছবিটা এই মুহূর্তে আমরা টিভি9 বাংলার দর্শকদের জন্য তুলে ধরছি। এদিকে প্রশাসনের তরফ থেকে, সরকারের তরফ থেকে কি বলা হচ্ছে একবার আপনাদের সামনে আমরা তুলে ধরি। রাজনৈতিকভাবে আপনাদের ব্যবহার করতে চাইছে, ফাঁদে পা দেবেন না, আশা কর্মীদের বার্তা চন্দ্রিমা ভট্টাচার্যের। কি বলেছেন তিনি, শোনাই একবার আপনাদের। আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু যদি রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চায়, সেই ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা শুনেছি আপনারা হয়তো তাদের কিছু চাঁদাও দেন, জানি না, আমি সঠিক জানি না, এটা শুনেছি। এগুলো চাঁদা দিতেই পারেন, আপনার ইচ্ছে আপনি করবেন, গণতন্ত্রে বাধা নেই, নিশ্চয়ই করবেন। কিন্তু এই যে ব্যবহার করা এবং আপনাকে আপনাদের নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এত কিছু পাওয়ার পরেও, সরকার দেওয়ার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ নেই কেন, আমরা জিজ্ঞাসা করতে চাই। আমরা রাজ্যের যে বক্তব্য তা আপনাদেরকে শোনালাম, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবার আপনাদেরকে ছবিগুলো দেখাই। এতটা সময় পেরিয়ে গেলেও এখনো কিন্তু আন্দোলনে কোনো রকম কোনো ভাটা পড়তে দেখা যাচ্ছে না, বরং তারা বলছেন যে তারা আজকে দৃঢ় প্রতিজ্ঞ, তারা আজকে রাস্তায় থাকবেন। লকেট চট্টোপাধ্যায় তিনি উপস্থিত হয়েছিলেন, তাকে পর্যন্ত গো ব্যাক স্লোগান দেওয়া হয়, তাকে দেখে আশাকর্মীদের তরফ থেকে গো ব্যাক স্লোগান ওঠে। শুভেন্দু অধিকারী খাবার পাঠিয়েছিলেন, যে খবর পাচ্ছি আমরা, সেই খাবার পর্যন্ত ফেরত পাঠিয়ে দেওয়া হয়। অথচ মন্ত্রী বলছেন রাজনৈতিক ইন্ধন, কিন্তু কোনো রাজনৈতিক রং চাইছেন না আশা কর্মীরা। দুটো ছবি দেখাচ্ছি, শুভেন্দু অধিকারী খাবার পাঠিয়েছিলেন, তা ফেরত পাঠিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন লকেট চট্টোপাধ্যায়, তাকেও গো ব্যাক স্লোগান দেন আন্দোলনরত আশা কর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, নতুন করে আবার উত্তেজনা শুরু হয়েছে। সোমা রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সোমার কাছে চলে যাবো। সোমা, আর দেখতে পাচ্ছি আমরা নতুন করে একটা উত্তেজনা শুরু হয়েছে, ব্যারিকেড সেখানে ধাক্কা দিয়ে খুলে দেওয়ার চেষ্টা চলছে। কি চলছে ওখানে? শান্তর কাছে একবার যাই। শান্ত, তোমার ওখানে কি চলছে? একদমই দেখো, যেখানে মূল ব্যারিকেড তার ডান দিকে ব্যারিকেড করে রাখা ছিল, আন্দোলনকারীরা সেই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এগিয়ে চলেছেন এবং তারা যেটা বারবার বলা হচ্ছিল তারা কোনো ব্যারিকেড আজকে তারা মানবেন না, কোনো বাধা তারা মানবেন না, এবং দেখা যাচ্ছে সেই ব্যারিকেড ভেঙে দিয়েছেন এবং আন্দোলনকারীরা যে আশা কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু পুলিশের সামনে পুলিশকে সরিয়ে দিয়ে তারা এগোনোর চেষ্টা করছেন। অর্থাৎ একদিকের ব্যারিকেড তারা ভাঙতে সফল হয়েছেন, যে এটাই তারা বলছিলেন যে কোনোভাবে ব্যারিকেড থাকা যাবে না। তবে একটা বিষয় দেখা যাচ্ছে, সেই ছবিটা তুমি দেখো, যে আশা কর্মীদের রক্ষার জন্য কিন্তু মহিলা পুলিশ কর্মীর থেকে বেশি পুরুষ পুলিশ কর্মী, এইটা কিন্তু গতকাল আমরা দেখেছিলাম, আজকেও কিন্তু অভিযোগ করা হচ্ছে। এইটাই কিন্তু দেখা যাচ্ছে যে এত কোথা থেকে এলো, এবং তুমি দেখতে পাচ্ছ যে এই কোথা থেকে এলো এই অভিযোগটা কিন্তু তারা বারবার করছিলেন। আমরা কিছুক্ষণ আগে সেটা দেখেছিলাম যে এত আন্দোলন আটকানোর জন্য পর্যাপ্ত মহিলা পুলিশ কর্মী নেই কেন, এই অভিযোগ কিন্তু তারা করেছিলেন। আজকেও কিন্তু সেই ছবি দেখা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ছবিটা কিন্তু বারবার ফুটে উঠছে। এই এখানে আপনারা যেখানে রয়েছেন, এখানে কি পর্যাপ্ত পুলিশ কর্মী, পর্যাপ্ত মহিলা পুলিশ কর্মী দেখতে পাচ্ছেন?
হ্যাঁ সবাই তো আছে এখানে, পুলিশ কর্মী ভর্তি, আমাদেরকে আর যেতেই দিচ্ছে। মহিলা কর্মী তো মাইনা পাচ্ছে, ওনাদের দিদিরা কথা মতো চলছে, কিন্তু আমাদের মাইনাটা কে দেবে? ওই উনি যে মাইনে ঠিক মতো দিতেন, এই পরিবারে মহিলা পুলিশ নেই এখানে, পর্যাপ্ত পরিমাণ কোনো মহিলা পুরুষ নেই। কেন ছেলে পুলিশ দিয়ে আমাদেরকে উদ্যক্ত করা হবে? শুনতে পেলে এইটাই কিন্তু মূলত এখানকার যারা আশাকর্মী তাদের অভিযোগ। গতকাল আমরা দেখেছিলাম যে মহিলা পুলিশ কর্মীর সংখ্যা কিন্তু অত্যন্ত কম। এই অভিযোগ গতকালে ছিল, আজকেও সেই অভিযোগ দেখা যাচ্ছে। সায়ন্ত, আমরা সেই ছবি দেখছি এসএন ব্যানার্জি রোডের ছবি। এসএন ব্যানার্জি রোডে আরেকটা অংশের ছবি, ক্যাম্প 2, ক্যাম্প 1, ক্যাম্প 2 দুটোই আপনাদেরকে দেখাচ্ছি। লাইভের ছবি দেখাবো আরো একবার। সোমা আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, তুমি যে প্রান্তে আছো সে প্রান্তের ছবিটা এই মুহূর্তে। দেখো, আমরা কিন্তু দেখলাম যে আশা কর্মীদের তরফ থেকে এখানেও তার সম্পাদিকা বক্তব্য রাখছিলেন। তারপরেই কিন্তু দেখা গেল যে তিনি নির্দেশ দিলেন যে ব্যারিকেড ভেঙে চলে যেতে হবে। ফলে দেখতে পাচ্ছ ফুটপাতে যে অংশটা ফাঁকা রাখা হয়েছিল সেখান থেকে কিন্তু আশা কর্মীরা তারা কিন্তু একেবারে ব্যারিকেড টপকে বাইরে যাওয়ার চেষ্টা করছেন। তারা বলছেন যে তারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে তারা প্রথমে ধর্মতলা যাবেন, তারপর কিন্তু তারা স্বাস্থ্য ভবনে যাবেন এবং তারপরে কিন্তু তারা পুলিশের সাথে কিন্তু তাদের বচসা এবং রীতিমতো কিন্তু তারা ধাক্কাধাক্কি করছে। পুলিশের তরফ কিন্তু থেকেও কিন্তু ব্যারিকেড বাড়ানো হয়েছে। অর্থাৎ ফুটপাতের দিকটা যেটা খালি ছিল, যেখানে ব্যারিকেড ছিল না, সেই জায়গাটাতেই কিন্তু আশা কর্মীরা ঢুকে পড়েন এবং ঢুকে পড়ে কিন্তু সেখান থেকে তারা চেষ্টা করছেন যে ব্যারিকেড টপকে তারা ওপারে চলে যাবেন, অর্থাৎ ধর্মতলার দিকে, ডরিনা ক্রসিং এর দিকে তারা চলে যাবেন। এবং দেখতে পাচ্ছ পুলিশের তরফ থেকে কিন্তু তাদেরকে আটকানো হয়েছে এবং দেখতে পাচ্ছ আশা কর্মীদের সাথে পুলিশের কিন্তু ধাক্কি শুরু হয়ে গেছে। তারা চাইছেন, পুলিশের তরফ থেকে কিন্তু প্রথমে কিন্তু মাইকিং করে বলে দেওয়া হয়েছিল যে তাদেরকে এখানেই থাকতে হবে, আজ তারা কিন্তু ধর্মতলায় যেতে পারবেন না। কিন্তু তারপরেও কিন্তু তাদের রাজ্য সম্পাদিকা তাদেরকে নির্দেশ দিয়েছে, অর্থাৎ আশা কর্মীদের তরফ থেকে তাদের সম্পাদিকা নির্দেশ দিয়েছেন যে না, যে কোনো ভাবেই তারা কিন্তু তাদের দাবিতে অনড় থাকবে এবং তারা যেটা প্রথম থেকে বলেছেন যে তারা ধর্মতলায় যাবে, তারপর তারা স্বাস্থ্য ভবনে যাবে। ফলে তারা ব্যারিকেড টপকে যেভাবেই হোক তারা কিন্তু ব্যারিকেড টপকে তারা চলে যাবে ফুটপাতের দিকটা, অর্থাৎ যেখানে কিন্তু পুলিশের প্রথম দিকে কোনো ব্যারিকেড ছিল না, সেই ফুটপাতের দিক থেকেই কিন্তু তারা বেরিয়ে পড়েন। আশা কর্মী এখানে প্রচুর আশা আমরা ছবি দেখছি। সায়ন্তর কাছে আরো একবার যাবো। সায়ন্ত, তুমি বলছিলে যে ওখানে মহিলা পুলিশ কর্মীর সংখ্যা তুলনামূলক কম, মানে এটাও তো একটা প্রশ্ন। কলকাতা পুলিশ ফোর্সে তার মানে মহিলা পুলিশ নেই বা সংখ্যায় কম? গতকাল একই ছবি দেখলাম, আজকে একই ছবি দেখছি। একদমই শুভজিৎ, যে ছবি গতকাল দেখেছিলাম, পর্যাপ্ত মহিলা পুলিশ কর্মী কোথায়? যেখানে আশা কর্মীরা রয়েছেন সেখানে পর্যাপ্ত মহিলা পুলিশ কর্মী থাকার কথা, অথচ ছবি দেখলে বুঝতে পারবে যে আশা কর্মীদের আটকানো হচ্ছে পুলিশ কর্মীদের দিয়ে। অর্থাৎ পর্যাপ্ত পুলিশ কর্মী, মহিলা পুলিশ কর্মী নেই কেন? আশা কর্মীদেরকে আটকাচ্ছে পুলিশ কর্মীরা। এটাই কিন্তু বারবার গতকাল থেকে আমরা অভিযোগ দেখেছি, আজকেও সেই একই জিনিস দেখা যাচ্ছে। অর্থাৎ আটকানোর জন্য কলকাতা পুলিশ যে সব রকম সক্রিয় এবং সব রকমের চেষ্টা করে যাচ্ছে সেটা কিন্তু এই ছবি প্রমাণ করছে। কিন্তু আশা কর্মীরা কিন্তু নিজেদের সিদ্ধান্তে অবিচল এবং তারা অনড়। তারা এই ব্যারিকেড ভাঙবেনি এবং এগিয়ে যাবেনি, কারণ তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। আর যে কারণে আজকে বিপুল আশা কর্মী তারা কিন্তু রাজপথে নামতে বাধ্য হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ ওখানে নেতৃত্বস্থানীয় আছেন, একটা অংশ স্বাস্থ্য ভবনের সামনে, একটা অংশ নিউ টাউনে, একটা অংশ আজকে ধর্মতলায়। তুমি যেখানে আছো, এনাদের পরবর্তী পরিকল্পনাটা কি? এইরকম আলাদা ভাবে আন্দোলন করবেন নাকি কোনো একটা জায়গায় জমায়েত হবেন? কতক্ষণ চলবে আন্দোলন? রাতভর থাকবেন কিনা? গোটা বিষয়টা যদি নেতৃত্বস্থানীয় কেউ থেকে থাকে তার কাছ থেকে যদি জানা যায়। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। অংশ সল্লেকে রয়েছে, আমরা একসঙ্গে আনতে চাইছি কিন্তু একসঙ্গে আসতে দেওয়া হচ্ছে না। সব জায়গাতে পুলিশ প্রশাসন ঘেরাটোপের মধ্যে রেখেছে, আটকে রেখেছে এবং এটাকে যতটা বিচ্ছিন্ন করে আটকে রাখা যায় সেইটাই প্রশাসন। একসঙ্গে সংহতভাবে এলে ওদের কাছে আরো ভয়ঙ্কর হবে সেটা। ফলে যেমন বিভিন্ন জেলায় আটকে রেখেছে, কলকাতাতেও বিভিন্ন জায়গাতে আটকে রেখেছে। ফলে আমরা
চাইছি আমাদের সঙ্গে এখনো বৈঠক করা হোক, আমাদের সঙ্গে পজিটিভ কথা বলা হোক, যেখানে যেখানে আমরা দেখছিলাম ইসমাত আরা খাতুন সোমা সোমা তুমি রয়েছে ওখানে। সোমা কি ঘটছে? হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে একজন আশা কর্মী মানে ওনারাই ঢুকতে বললেন, অথচ আটকে দিয়ে ওরাই মারলো। না ওনা সরি, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, পুলিশ বললেন যে সাইড দিয়ে আপনার ভেতরে বসুন দিদি। তখন ওনারা ডেকে পরে আমাদেরকে জায়গা দিল, আমরা যাচ্ছি, ধাক্কা দিয়ে উল্টো মারামারি হলো। এইসব কেন? ধর্মতলায় যাবেন? হ্যাঁ, আমরা ধর্মতলায় যাব, এই জন্যই যাবো। আমাদের বহু দিদিকে ওখানে নির্যাতন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে। আমরা সেই দিদিকে আনতে যেতে চাই। আমাদের দিদির যদি কিছু হয় আমরাও কিন্তু দেখিয়ে দিব। দেখতে দেখতে একজন আশা কর্মী তিনি অসুস্থ হয়ে পড়েছেন, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছেন, তারপরে কিন্তু আমরা দেখলাম তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম শিয়ালদা স্টেশনে, সেখানেও কিন্তু একজন মহিলা যিনি বর্ধমান থেকে এসেছিলেন, তিনি রাত জেগেছিলেন, তিনি জল খেতে পাননি, এইসব কারণেই কিন্তু তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তারপরেই কিন্তু আমরা দেখলাম পুলিশের তরফ থেকে যখন এদেরকে আটকানো হয়েছে, অর্থাৎ আশা কর্মীদের আটকানো হয়, তারা ব্যারিকেড টপকানোর চেষ্টা করে, ফুটপাতে আমরা সেই ছবি দেখছি। সোমা, একজন আশা কর্মী তিনি অসুস্থ হয়ে পড়েছেন ধর্মতলা চত্বরে এসএন ব্যানার্জি রোডের ওপর। আশা কর্মীদের যে অংশটা ছিল সেখানেই বিক্ষোভ দেখাচ্ছিলেন একজন, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি শুভজিৎ। আমরা বারংবার বিভিন্ন মুহূর্তের ছবি তুলে ধরছি যেখানে বাংলার দর্শকদের জন্য। এদিকে আপনাদের জানাই আশা কর্মীদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে আক্রমণ, বিরোধী দলের নেতার বর্বর সরকার, অমানবিক প্রশাসন, গণতন্ত্র বিপন্ন, মাতৃশক্তি লাঞ্ছিত, আক্রান্ত, রাজ্যে অত্যাচার চরম পর্যায়ে পৌঁছেছে, অধিকার চেয়ে আওয়াজ তুললে রাজদ্রোহ বলা হচ্ছে, এমন দমন পীড়ন ব্রিটিশ আমলেও হতো না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। বর্বর সরকার, ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। গোটা রাজ্য জুড়ে করেছে, বিভিন্ন জায়গায় করেছে, বাস থেকে ড্রাইভার নামিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে মহিলাদের। এটা বর্বর সরকার ছাড়া আর ইতর পুলিশ ছাড়া হয় না। গোটা বাংলা দেখছে, আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। আজকের এই আশা কর্মীদের এই দাবি এবং সেই দাবিতে আজকে তারা রাজপথে। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন? তিনি বলছেন আশা কর্মীদের পাশে তার দল রয়েছে এবং শুধু তাই নয়, তিনি বলছেন যে বর্বর সরকার, অমানবিক প্রশাসন, গণতন্ত্র বিপন্ন, এখানে মাতৃশক্তি লাঞ্ছিত হয়েছে, আক্রান্ত হয়েছে, রাজ্যের অত্যাচার চরম পর্যায়ে পৌঁছেছে, অধিকার চেয়ে আওয়াজ তুললে তাকে রাজদ্রোহ বলা হচ্ছে, এমন দমন পীড়ন ব্রিটিশ আমলেও হতো না। আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, তার অভিযোগ, সেই সমস্ত কিছু তুলে ধরছি আপনাদের সামনে। এবং অপরদিকে এই মুহূর্তে আপনাদের সামনে দুটো ছবি আমরা দেখাচ্ছি। একদিকে কলকাতা পুরসভার সামনের ছবি এবং অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা। দুটোই এসএন ব্যানার্জি রোডের ছবি। এই মুহূর্তে আপনারা দেখছেন টিভি9 বাংলার দর্শকরা, মাল্টিক্যাম সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন টিভি9 বাংলায়। সেখানে যেদিকে দু চোখ যাচ্ছে শুভজিৎ, দেখো সেখানে হাজারে হাজারে আমরা আশা কর্মীদেরই দেখতে পাচ্ছি এবং তাদের একটাই বক্তব্য যে তাদের দাবি মানতে হবে, ভাতা নয়, তারা বেতন চান।
এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অরূপদা, শুভজিৎ রয়েছি। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এই সরকার বর্বর, এই সরকার অমানবিক, গণতন্ত্র এখানে বিপন্ন। আজকে রাস্তায় মাতৃশক্তি লাঞ্ছিত হয়েছে, আক্রান্ত হয়েছে, রাজ্যের অত্যাচার চরম পর্যায়ে পৌঁছে গেছে। আর কিছু বললেই বলা হচ্ছে যে রাজদ্রোহ করছেন এনারা। অরূপদা, প্রথম কথা, শুভেন্দু অধিকারী মাতৃশক্তি নিয়ে যত কম কথা বলবে তত ভালো। কারণ শুভেন্দু নিজের মাতৃসমান দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে যে শব্দপন্ত ব্যবহার করেছে তাতে মহিলাদের সম্মান নিয়ে মাতৃসমান দিদিকে কুফা, বেগম এই ধরনের অসভ্যের মতো কুৎসিত আক্রমণ শুভেন্দু অধিকারী ছাড়া কেউ করেনি। আমরা তো ভুলে যাইনি কদিন আগে শুভেন্দুর ভূমিকা। রাজ্যের মন্ত্রী ভুলে যান, তিনি জঙ্গল কন্যা, আদিবাসীদের ঘরের মেয়ে বীর বা হাসদাকে বলেছেন জুতার তলের রাখি। শুভেন্দু অধিকারী মাতৃশক্তি নিয়ে বড় বড় ডায়লগ দেবার মেনে নিতে হবে। এই শুভেন্দু অধিকারীরা ধর্ষক। আরেকটা একটু লাইন যোগ করি, শুভেন্দু অধিকারী এটাও বলেছেন যে এমন দমন পীড়ন ব্রিটিশ আমলেও হতো না। না না, ব্রিটিশ আমলের কথা শুভেন্দু বলবে কোত্থেকে? ও তো হাত মিলিয়েছে সাভারকারের দলের সাথে, যারা ব্রিটিশের কাছে মুখ লেখা দিত। ও তো হাত মিলিয়েছে তাদের সাথে। স্বাধীন তাম্রলিপ্ত সরকারের ডায়লগ দেওয়া শুভেন্দু অধিকারী হাত মিলিয়েছে জেলে যাওয়ার ভয়ে সাভারকারের দলের সাথে, যারা ব্রিটিশদের হাতে বিপ্লবীদের ধরিয়ে দিত। তাই শুভেন্দু অধিকারী পুরোটাই জার্সি বদলের খেলা, নিজের সস্তার সুবিধাবাদের জন্য এই ধরনের ডায়লগ মারছে। যে আশাকর্মীদের জন্য দুঃখে নাকি ওর প্রাণ কাঁদছে, কুমিরের কান্না। আশাকর্মীদের তো মোবাইলটা মমতা ব্যানার্জি সরকার দিয়েছে। আশাকর্মীদের নিশ্চিতভাবে বেতন বাড়লে তো আরো ভালো, কিন্তু রাজ্য সরকারের প্রাপ্য টাকাটা কেন্দ্র দিক। রাজ্য তো নিজের ব্যাংক নেই, ব্যাংক ট্যাক্সাল নেই, টাকা ছাপাতে পারে না। আপনার অভিযোগ পরিষ্কার। ধন্যবাদ অরূপদা। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবিগুলো দেখাচ্ছি বিভিন্ন জায়গায়। নিউ টাউনের ছবি আপনাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম, ধর্মতলার ছবি, পাশাপাশি স্বাস্থ্য ভবনের ছবি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি পরপর। সংজ্ঞাহীন অবস্থায় রয়েছে, সংজ্ঞাহীন অবস্থায় রয়েছে, পাস পাচ্ছি না, তাহলে আমরা হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। না, এখানে ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। যে রাজ্য সরকারের তারা কর্মী, রাজ্য সরকারের পুলিশ, যে রাজ্য সরকারের তারা সমস্ত প্রকল্পকে রূপায়ণ করে, তাদের প্রতি রাজ্য সরকারের এই মনোভাব এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমস্ত স্বাস্থ্য প্রকল্পকে তারা রূপায়ণ করে একদম গ্রামীণ ক্ষেত্রে, ফলে স্বাভাবিকভাবে তাদের প্রতি এই আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা 1 মাস ধরে কর্মবিরতি করছে, রাজ্য সরকারের উচিত অবিলম্বে এই দাবি মেনে নেওয়া। কৌমুদী প্রায়, আমরা জানেন আর্যিকর আন্দোলনের জুনিয়র ডাক্তার। এই মুহূর্তে শুভজিৎ আমরা দেখতে পাচ্ছি সেখানে কলকাতা পুরসভার সামনে এসএন ব্যানার্জি রোডে সেখানকার ছবিটা। আমরা একবার স্বাস্থ্য ভবনের সামনে এখন চলে যাই। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছে আত্রেই, রয়েছে আমার সহকর্মী আত্রেই। স্বাস্থ্য ভবনের সামনে কড়া পুলিশি প্রহরা আমরা দেখেছি, ব্যারিকেড করা রয়েছে। সেখানকার এই মুহূর্তে ছবিটা যদি তুমি তুলে ধরো আমাদের দর্শকদের জন্য। এই মুহূর্তে যে ছবি স্বাস্থ্য ভবনে রয়েছে সেই ছবিটা দেখায়, তার কারণ এখানে স্বাস্থ্যকর্মীরা যারা আশাকর্মী তারা এই মুহূর্তে এখানে বসেই রয়েছেন এবং তারা বলছেন যে তারা আজকে এখানেই থাকবেন। আপনারা আজকে উঠবেন এখানে নাকি থাকবেন? আমাদের ন্যায্য দাবি আমাদের না দিলে, 15,000 টাকা বেতন না পেশ করলে আমরা এখান থেকে যাব না। আমরা না খেয়ে না দিয়ে এখানে আমরা পড়ে আছি। একটু করে খাবার টিফিন এনেছি আমরা, আর আমাদের ঘরে 7 তারিখে কথা দিয়েছিল যে আমরা 21 তারিখে আমাদের একটা ফাইনাল আর কি বলবেন। তার জন্য আমাদের নিজের নেতৃত্বে আটকে রেখে দিয়েছে ওখানেতে ধর্মতলাতে, তাকে আসতে দেননি। এই দিদির কিরকম কথাবার্তা! আমাদের 15,000 টাকা দাবি চাই আমাদের। আপনারা সারা রাত ট্রাভেল করেছেন, অনেক জায়গায় আপনাদের আটকে দেওয়া হয়েছে, ধর্মতলা এখন হুলস্থুল পড়ে গিয়েছে। এই মুহূর্তে আপনারা বসে আছেন। আপনারা আশা করেছিলেন যে আপনাদের জন্য, আশা কর্মীদের জন্য এত কড়াকড়ি বন্দোবস্ত থাকবে? না, আমাদের ডেকেছে তো, আজকে তো আমাদের ডেকেছে, আগে এসেছিল, আজকে 21 তারিখে আবার আমাদেরকে ডেকেছে। ডেকে দিদি আমাদেরকে এরকম হেনস্থা করছে। আমরা তো মহিলা হয়ে কি মহিলার সাথে কথা বলতে পারছি না? আমরা তো আর এখানে মারপিট করতে আসছি না, আমরা আমাদের দাবিটা নিয়ে এসেছি যে দিদির পাশে আমরা এই দাবিটা করব। তাহলে এত কেন কড়াকড়ি? বলতে পারছি না তো, এটাই তো আমরা বলতে পারছি না। এসে দেখতেছি যে এই যে ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে। আর আজকে থাকবেন আপনারা সবাই এখানে? আজকে থাকবেন? থাকবো, সবাই থাকবো এখানে। আমাদের এই ব্যারিকেড আত্রেই নজর থাকবে। ওনারা যে কথা বলছেন যে আজকে ওনারা থাকবেন, দেখো গত বছর আমরা দেখেছিলাম
কার্যত গত বছরের আগের বছর আমরা দেখেছিলাম এইখানে রাতের পর রাত ছিলেন জুনিয়র ডাক্তাররা। নাগরিকদের একটা বড় অংশের ভিড় সেখানে উপচে পড়েছিল প্রতিদিন, তারা সেটাকে সমর্থন জানিয়েছিলেন। জানি না আজকের আন্দোলন তারা সেদিকেই নিয়ে যেতে চাইছেন কিনা। সায়ন্তর কাছে একটু চলে যাব। সায়ন্ত আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল সাংবাদিক বৈঠক করেছিলেন, তিনি বলেছেন এর মধ্যে যেন কোনো রকম রাজনীতি না হয়, যেন আশাকর্মীদের দাবি দাওয়া থাকতেই পারে, রাজ্য সরকার বিবেচনা করবে। কিন্তু শুভেন্দু অধিকারী একাধিক পোস্ট করেছেন। একটু আগে আমরা ছবি দেখিয়েছিলাম, খাবার পাঠিয়েছিলেন, তা প্রত্যাখ্যান করে দেন আশাকর্মীরা। রাজ্যের বিরোধী দলনেতার এমন তৎপরতা, প্রত্যাখ্যানের কারণ, দুটো বিষয়ে একটু মতামত, নেতৃত্ব যদি কেউ থেকে থাকে তোমার সঙ্গে। না, শান্তর কাছে আমরা যাব। চন্দ্রিমা ভট্টাচার্য প্রেস মিট করেছেন, আমাদের খুব প্রত্যাশা ছিল, আমি খুব খুশি ছিলাম, হয়তো এই সরকার কিছু দান খয়রাতি কিছু ছুঁড়ে বা হাতে কিছু ছুঁড়ে হয়তো দেবে। আমরা প্রত্যাশা করেছিলাম আশা কর্মীদের জন্য হয়তো কিছু তারা ব্যবস্থা করবে। আমরা কি দেখলাম? তিনি একটা মৃদু থ্রেট দিয়েছেন, যে থ্রেটের জন্য আজকে গোটা পুলিশ প্রশাসন, পশ্চিমবাংলার গোটা পুলিশ প্রশাসন এবং তাদের ক্যাডারদেরকে গোটা পশ্চিমবাংলার প্রতিটা কর্মীর বাড়ি বাড়ি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে, আটকেছে। কেন এ ভয়, কেন এই আতঙ্ক? এদিকে আশাকর্মীদেরকে বটি খুন্তি নিয়ে আন্দোলনে যান নিদান অর্জুন সিং এর। দুর্গারূপ ধারণ করে আন্দোলনে যান আশাকর্মীদের পরামর্শ প্রাক্তন বিজেপি সাংসদের। বিনাশকালে বিপরীত বুদ্ধি, বিনাশকালে বুদ্ধি নাশ, এই সবটাই মমতা ব্যানার্জির উপরে। আশাকর্মী বেশিরভাগ মহিলা। আমি বলছি মায়েরা, দিদিরা, মমতার বিরুদ্ধে খুন্তি বৈঠি নিয়ে রাস্তায় নামুন, রাস্তায় নামুন। অসল জেনজি বাংলার মায়েরা করতে হবে, মায়েদেরকে রাস্তায় নেবে জেনজি হতে হবে। কেন আজকে স্বাস্থ্যভবন যাওয়ার জন্যে লোহা দুর্গ বানানো হচ্ছে? বাংলার মাকে আমরা সবসময় দুর্গা হিসাবে বাংলার লোকরা পুজো করি, মায়েদের, মাকে আমরা পুজো করি, মাই শক্তি দেয়। সেই মাদেরকে অপমান করে লোহার দুর্গ বানানো আছে। এই দুর্গটা কি মা দুর্গারা ভাঙবেন না? কবে ভাঙবে? আর তো নেই, এই সরকার থাকবে না। তাদেরকে মেরে তাড়ানো হচ্ছে। ওয়াই কি করছে? তাদের হাতে অস্ত্র আছে। 100% মায়েদেরকে নামতে হবে। কখন কোন কথা বলেন আর কখন কোন দলে থাকেন সেটাই যা সার্টিফিকেট থাকে না, সে আজকে ঠিক করে দেবে বাংলার মা বোনেরা কি করবে, কি বলবে। আরে বাংলার মায়েদের 100 দিনের টাকা আটকে রেখেছে, বাংলার মায়েদের আবাসের ঘর দেয়নি, সেই বাংলার মায়েরা জবাব দেবে 26-এ। এই অসভ্যতা আমি এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়ে মৃত্যুবরণ করানো, বাংলার মায়েরা আঁশ বটি নিয়ে রাস্তায় নেবে। যেরকম নন্দীগ্রাম সিঙ্গুরের সময় মায়েরা রাস্তায় নেমেছিল, এবার আবার ওই বাংলার মায়েরা রাস্তায় নামবে। আর শুভজিৎ, আমরা এবার আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আইপ্যাক কাণ্ড আপনাদের সবার খেয়াল থাকবে। সেই আইপ্যাক কাণ্ডের পর কলকাতা আসছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর রাহুল নবীন। 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা শুনানি এবং তার আগে আগামীকাল শহরে আসছেন ইডি ডিরেক্টর। রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন রাহুল নবীন। ইডি ডিরেক্টরের সঙ্গে আসছেন আরো 3 আইনি পরামর্শদাতা। সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে, কলকাতা এসে অফিসারদের সঙ্গে বৈঠক করবেন এই রাহুল নবীন। গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন বলেও খবর। বৈঠক হতে পারে সিবিআই এর সঙ্গেও। কলকাতায় আইপ্যাক কাণ্ডের পর কলকাতা আসছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর রাহুল নবীন। 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা শুনানি এবং তার আগে আগামীকাল শহরে আসছেন ইডি ডিরেক্টর। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাবো সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, এই যে আগামীকাল শহরে আসছেন ইডি ডিরেক্টর এবং আমরা সবাই জানি যে 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা শুনানি আছে, তার আগে তার এই কলকাতায় আগমন, এটা কতটা গুরুত্বপূর্ণ এবং তিনি কি কোনো নির্দেশ দিতে পারেন নিজের টিমকে?
দেখো, আগামীকাল একদিনের সফরে কলকাতায় আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন, এবং ডিরেক্টর হওয়ার পর তার এই প্রথম কলকাতায় আসা। কিন্তু যে সময় তিনি কলকাতায় আসছেন সেই সময়টা খুব তাৎপর্যপূর্ণ, তার কারণ সম্প্রতি ইডির তদন্তেই সেই আইপ্যাকের দফতরে তল্লাশি, সেখানে মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া, পুলিশ কর্তাদের পৌঁছে যাওয়া, নথি ছিনিয়ে নেওয়ার ঘটনা রয়েছে, যেটা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে শুনানি চলছে বা আগামী 3 তারিখ শুনানি রয়েছে। তার মধ্যে তার এখানে আসা এবং ইডি ডিরেক্টর ছাড়াও তার সঙ্গে 3 জন লিগ্যাল অ্যাডভাইজার, ইডি 3 জন লিগ্যাল অ্যাডভাইজারও আসছেন। যেটা জানা যাচ্ছে যে সিজিও কমপ্লেক্সে অফিসারদের সঙ্গে বৈঠক হবে, ইডি অফিসারদের সঙ্গে বৈঠক হবে, এবং সেই দিনের তল্লাশিতে যারা যারা ছিলেন তাদেরও সেখানে থাকার কথা রয়েছে। এবং যেহেতু এটার পোশাকই নাম দেওয়া হচ্ছে রিভিউ মিটিং, ফলে এক্ষেত্রে আরও একাধিক যে মামলা রয়েছে সেই মামলাগুলিও স্ট্যাটাস জানার চেষ্টা করবেন বা স্ট্যাটাস রিপোর্ট নেবেন। কিন্তু মূলত সর্বোপরি যেটা নিয়ে আলোচনা হওয়ার চলছে সেটা হচ্ছে আইপ্যাক মামলার তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলা, লিগ্যাল টিমের সঙ্গে কথা বলা, কি ঘটনা ঘটেছিল অফিসারদের থেকে সরাসরি তিনি জানার চেষ্টা করবেন, তেমনটা জানা যাচ্ছে। আগামীকাল একদিনের সফরে তার রাজ্যপালের সঙ্গেও একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, অর্থাৎ তিনি রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছেও যেতে পারেন, তার সঙ্গে দেখা করতে পারেন, কথা বলতে পারেন, এবং তার এই পরিস্থিতিতে যাওয়া স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ। আরও যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে সিবিআই অফিসারদেরও সেখানে থাকার কথা রয়েছে আগামীকালের বৈঠকে। ফলে বুঝতেই পারছো গুরুত্বটা কতটা বেশি। একদিকে যেখানে তুমি যেরকম বললে যে সিবিআই অফিসাররাও সেখানে থাকতে পারেন, তিনি যখন মিটিং করবেন, এবং ইডি ডিরেক্টর রাহুল নবীন তার সঙ্গে 3 জন আইনি পরামর্শদাতাও আসছে। সেক্ষেত্রে যে প্রশ্নটা তোমাকে একটু আগেও বলছিলাম, যে তার টিমকে কোনো ধরনের আইনি পরামর্শ, কোনো সাজেশনস কি দেওয়া হবে, যে কারণে এই 3 পরামর্শদাতাকে নিয়ে তিনি আসছেন, আইনি পরামর্শদাতাকে? অবশ্যই দেখো, লিগ্যাল অ্যাডভাইজার আসা মানেই আইনি বিষয়ে আলোচনা হবে, তার কারণ এখন এই আইপ্যাক মামলা সুপ্রিম কোর্টে রয়েছে। সুপ্রিম কোর্টের একাধিক গুরুত্বপূর্ণ অবজারভেশন আমরা দেখেছি এই আইপ্যাক মামলায়, যেটা এর আগের দিন ইডির তরফ থেকে যা বলা হয়েছিল, একাধিক গুরুত্বপূর্ণ অবজারভেশন যার অনেকটাই কিন্তু ইডির ফেভারে গিয়েছে। এবং শুধু তাই নয়, আগামী 3 তারিখ রয়েছে সেই এফিডেভিট জমা পড়ার পর পরবর্তী আইনি লড়াই। সেই পরবর্তী আইনি লড়াইয়ের ক্ষেত্রে লিগ্যাল অ্যাডভাইজারদের উপস্থিতিতে ইডির সেই সমস্ত অফিসাররা তাদেরকে আরও তথ্য দেবেন, আরও তাদের আঁখো দেখা পরিস্থিতি, অর্থাৎ নিজেরা চোখে যা দেখেছেন তার আরও বিস্তারিত বর্ণনা দেবেন। এবং অ্যাডভাইজারদের আশা কিন্তু শুধুমাত্র আইপ্যাক নয়, আরও একাধিক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা হবে। কিন্তু সবার উপরে উঠে আসছে আইপ্যাক কাণ্ডের পরবর্তীতে যেহেতু তিনি আসছেন, সুতরাং আইপ্যাক মামলা নিয়ে আলোচনা হবে। একাধিক আইনি পরামর্শ দেবেন। তার পাশাপাশি পরবর্তীতে এই ধরনের ঘটনা যদি ঘটে বা এরকম পরিস্থিতি হয়, সেক্ষেত্রে অফিসাররা কি করবেন, ইডি অফিসাররা কি করবেন, যেহেতু সিআরপিএফ জওয়ান বা কেন্দ্রীয় বাহিনী মূলত ইডিকে পাহারা দেয় যে কোনো তল্লাশির ক্ষেত্রে, সেখানে আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, আগামীকাল ইডি ডিরেক্টর রাহুল নবীন তিনি আসছেন কলকাতায়, তার সঙ্গে আসছেন 3 জন আইনি পরামর্শদাতা, এবং তিনি নিজের টিমের সঙ্গে যেমন মিটিং করবেন, তার সঙ্গে সিবিআই অফিসারদের সঙ্গে মিটিং করতে পারেন। এবং আমরা জানি যে 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা রয়েছে, তার আগে এটা কতটা সিগনিফিকেন্ট, কিভাবে দেখছেন আপনারা? আপনার প্রতিক্রিয়া চাই। আমাদের কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতন এখনো পর্যন্ত পরিস্থিতি আসেনি। ইডির যিনি কর্ণধার বা ইডির তরফে কে আসছেন, কোন আইনজীবী আসছেন, তারা কিভাবে মামলা সাজাবে, তারা করবেন। আমরা এই চোর পুলিশ খেলা দেখতে দেখতে ক্লান্ত পশ্চিমবঙ্গের মানুষ। আমরা বলতে চাই যে এই ছোট মাছ, চুনো মাছ, চটি জুতো ছেঁড়া, কোথায় কোন জালে উঠলো, কোনখানে কে 5 কিলো চড়ে ফোন নিয়ে ব্যাংকবাজি খেলছে, এইসব ভিডিও অডিও আমরা নিয়ে আগ্রহী নই। আমরা শুধু দাঁড়িয়ে আছি বড় মাছ ধরা পড়ুক, কাঁটা বেঁচে আর ছোট মাছ আমরা খাবো না। বড় মাছ আর 2 কাতলা ধরা পড়ুক, কোন জায়গা থেকে, কার অনুপ্রেরণায় এইসব চুরি হয়েছে সেটা পরিষ্কার আসুক, তখনই আমরা এই নিয়ে বিবৃতি দেব। ধন্যবাদ দেবজিৎ বাবু। আপনাদের আরো একবার জানাই, আগামীকাল শহরে আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন, এবং তার সঙ্গে আসছেন 3 জন আইনি পরামর্শদাতা। তিনি যেমন ইডি টিমের সঙ্গে কথা বলবেন, কলকাতায় এসে অফিসারদের সঙ্গে বৈঠক করবেন, তার পাশাপাশি সিবিআইয়ের সঙ্গেও তার বৈঠক হতে পারে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আমার সহকর্মী সুজয় ছিলেন আমার সঙ্গে। সুজয়, তোমাকে আপাতত ধন্যবাদ। নজর থাকবে আমাদের এই খবরের দিকে। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতির তদন্তে অনুমতির দরকার নেই, রাজ্যকে ছাড়পত্র দিল দেশের সর্বোচ্চ আদালত।
রাজ্যের সীমানায় দুর্নীতির অভিযোগে পুলিশি তদন্তে ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে কেন্দ্র বা কেন্দ্রীয় এজেন্সির অনুমতি দরকার নেই বলল আদালত। কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে দুর্নীতির তদন্তে অনুমতির দরকার নেই, রাজ্যকে ছাড়পত্র দিল দেশের সর্বোচ্চ আদালত। রাজ্যের সীমানায় দুর্নীতির অভিযোগে পুলিশি তদন্তে ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে কেন্দ্র বা কেন্দ্রীয় এজেন্সির অনুমতি দরকার নেই বলল আদালত। রাজস্থানের একটি মামলার শুনানিতে বড় রায় সুপ্রিম কোর্টের। অত্যন্ত বড় খবর, এক কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে সম্প্রতি একটি দুর্নীতির মামলায় চার্জশিট দেয় রাজস্থান পুলিশ। রাজ্যের এখতিয়ারকে চ্যালেঞ্জ করে আদালতের সংঘাতে জল গড়ায়। একাধিক রাজ্যই কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার বিরুদ্ধে আওয়াজ তুলছে। সুপ্রিম কোর্টের রায়ে এবার রাজ্যের হাতে এলো আইনি ক্ষমতা। অত্যন্ত বড় খবর, কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতির দরকার নেই, রাজ্যকে ছাড়পত্র দিল দেশের সর্বোচ্চ আদালত। রাজ্যের সীমানায় দুর্নীতির অভিযোগে পুলিশি তদন্তে ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ক্ষেত্রে কেন্দ্র বা কেন্দ্রীয় এজেন্সির অনুমতির কোনো দরকার নেই স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। তন্ময় বাবু, শুভজিৎ রয়েছি। রাজস্থানের একটি মামলার শুনানিতে আজকে সুপ্রিম কোর্টের এই বড় অবজারভেশন, বড় নির্দেশ কিভাবে দেখছেন? সুপ্রিম কোর্টে দিনের পর দিন সংবিধানের জয় হচ্ছে, আমরা এই রায়কে স্বাগত জানাই। আমরা সংবিধানের জয় হিসাবে এটাকে দেখি। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে যা হওয়া উচিত তাই হচ্ছে। দিনের পর দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি ব্যবহার করছিল, আজকে তার ফল তাদেরকে পেতে হলো। অত্যন্ত স্বাগত এই রায়কে। এরপরে আশা করি কেন্দ্রের বিজেপি সরকার বুঝবে যে চাইলেই সংবিধানকে বদলে ফেলা যায় না। ধন্যবাদ। মুখ্য সচিবের জেলা শাসকদের নিয়ে বৈঠকে হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে 3 জেলা শাসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ। খবর সূত্র মারফত কমিশন ও কেন্দ্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন 3 জেলা শাসক। সব খবর আছে, ভোটের পরে কিন্তু রাজ্যের এখতিয়ারেই কাজ করতে হবে। হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। কমিশনের রোল অবজারভার সি মুরুগান ও রণধীর কুমারের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মমতা। সূত্র মারফত খবর। তিনি আদতে গণতন্ত্রের প্রতি কোনো বিশ্বাস রাখেন না এবং সংবিধানের প্রতি কোনো বিশ্বাসই নেই ওনার। এইভাবে স্ট্যালিন থাকতে পারেননি, হিটলার হেরে গেছিলেন, চেতেস্কুকে খুঁজে পাওয়া যায়নি, পল পটকে পাওয়া যায়নি। আজকেও আশাকর্মীদের যেভাবে বাধা দেওয়া হচ্ছে, যেভাবে বিবিধ জায়গায় আশাকর্মীদের আটকে দেওয়া হয়েছে এবং এইভাবে যে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা হচ্ছে এবং এসআইআর এর আবহে যেভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে, কার্যত ভীতি প্রদর্শন করা হয়েছে। বিএলওদের করেছেন কুচো নেতারা, মুখ্যমন্ত্রী সোজাসুজি গিয়ে একেবারে আরো উঁচু স্তরের যারা কর্মী তাদের উপরে বা যারা অফিসার তাদেরকে ধমকাচ্ছেন। এটাতেই প্রমাণিত হয় যে এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই, এটাকে বদলে দিতে হবে। বিজেপি না এলে এই রাজ্যে সর্বনাশ। এদিকে অফিসারদের বিরুদ্ধে রাজ্যের শাস্তি প্রক্রিয়া অসন্তুষ্ট নির্বাচন কমিশন। কমিশনের পদ্ধতি মেনেই শাস্তি দিতে হবে 4 জন ইআরও। এই ইআরওকে মুখ্য সচিবকে দেওয়া চিঠিতে জানিয়েছেন নির্বাচন কমিশন। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এই চিঠিতে এর আগেও বহুবার আমরা দেখেছিলাম, কিন্তু চিঠির ভাষার কোনো পরিবর্তন হয়েছে কি বা কোনো শব্দ? শুভজিৎ, বারুইপুর এবং ময়না এই সমস্ত মিলিয়ে যে 4 জন বিরুদ্ধে পদক্ষেপ করার কথা বলেছিল কমিশন, তারপরে যথারীতি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ার পরে তারা ডিইওদেরই বলেছিলেন যে তারা সরাসরি এফআইআর করতে পারবেন। এর মাঝে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি চিঠিতে বলা হয় যে লঘু পাবে গুরুদণ্ড। কেন? এই অফিসাররা কি সত্যিই এতটা বড় কিছু ক্ষতি করেছেন যেখানে তাদের বিরুদ্ধে এফআইআর করা যায়? তারপরে আজকের এই চিঠিতে একেবারে কমিশনের সাথে বলা যেতে পারে রাজ্যের একেবারে সংঘাত। আর সেখানে মুখ্য সচিবকে চিঠি লিখে কমিশনের পাল্টা বক্তব্য যে এই ইআরওদের বিরুদ্ধে রাজ্যের নেওয়া বিভাগীয় তদন্ত এবং পদক্ষেপ অবৈধ। কেন অবৈধ? সাধারণতভাবে কমিশনের যে নির্দিষ্ট রুলস এবং রেগুলেশন আছে তাতে এই ধরনের পদক্ষেপ নিতে গেলে রাজ্য সরকারের সাথে একটা কমিউনিকেশন করতে হবে কমিশনকে জানিয়ে তবেই এই পদক্ষেপ করতে পারে। আমরা এর আগেও দেখেছি প্রত্যেকটি সিদ্ধান্তর ক্ষেত্রে নির্বাচন হোক বা তার পরবর্তী সময়তেও কমিশনের যখন কোনো নির্দেশ থাকে সেক্ষেত্রে যদি রাজ্য সরকারের কোনো বক্তব্য থাকে তাহলে সেটা আলোচনা করেই করতে হয়। যেহেতু এখানে কোনো রকম আলোচনা করা হয়নি
তাই আপাতত এই সিদ্ধান্তকে অবৈধ বলে জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। একই সঙ্গে ফের নতুন করে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে যে এই 4 জন কর্মকর্তার ক্ষেত্রে যেটা লাগু হবে সেই বিষয়টি তাদের চার্জশিট, তাদের যে বক্তব্য, তদন্ত করে কী এসছে ইত্যাদি সম্পর্কে ডিটেল রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে কমিশন। শুভজিৎ, সঙ্গে থাকো। এই মুহূর্তের আরো একটা বড় খবরের দিকে নজর রাখছি। অফিসারদের বিরুদ্ধে রাজ্যের শাস্তি প্রক্রিয়ায় অসন্তুষ্ট নির্বাচন কমিশন। কমিশনের পদ্ধতি মেনেই শাস্তি দিতে হবে 4 জন ইআরও এবং এই ইআরওকে মুখ্য সচিবকে দেওয়া চিঠিতে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন বারবার এফআইআর এর নির্দেশ দিলেও রাজ্য মানেনি। কেন ও কোন পরিস্থিতিতে কমিশনের নির্দেশ অমান্য করা হয়েছে? কমিশনকে লিখিত জানাতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। কি কি শাস্তিমূলক পদক্ষেপ, কোন কোন ধারায় অভিযোগ, রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব নির্বাচন কমিশনের তরফ থেকে। এদিকে আরো একটা তথ্য উঠে আসছে যে আবারও হয়তো পিছোতে পারে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। 7 ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ সম্ভব নয় এমনই মনে করছে নির্বাচন কমিশন, এবং যে কারণে 14 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পিছিয়ে যেতে পারে। তালিকা প্রকাশের পর কোনো আপত্তি থাকলে 10 দিন সময় দেয়া হবে। যে টাইম কিল করা, এই টাইম কিল করতে করতে যদি নির্ধারিত সময়সীমা 5 তারিখ, মে মাসের 5 তারিখ, তার মধ্যে ইলেকশন প্রসেস কমপ্লিট করার কথা, যদি না করতে পারে সেটার অপদার্থতার দায় এবং দায়িত্ব একমাত্র নির্বাচন কমিশনের। যেভাবে চলছে তাতে 7ই ফেব্রুয়ারি যদি এরকম চলতে থাকে তাহলে আদৌ শুনানি শেষ হবে বলে আমার মনে হয় না। আর সেক্ষেত্রে এসআইআর হবে না। আর আমি বিশ্বাস করি এসআইআর যদি না হয় তাহলে এসআইআর ছাড়া ভোট হবে। নো এসআইআর নো ভোট, এটাকে সংবিধানগতভাবে মানতে হবে। ফর্ম 7 নিয়ে বিক্ষোভ এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে হুগলির বলাগড় বিডিও অফিসের সামনে। বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। এসটিকেকে রোড অবরোধ, রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভ। দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। ফর্ম 7 নিয়ে বিক্ষোভ এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। হুগলির বলাগড়ের ছবি দেখাচ্ছি। হুগলির বলাগড়ের বিডিও অফিস, তার সামনে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। এসটিকেকে রোড অবরোধ, রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের তরফে। এদিকে এসআইআর শুনানির মধ্যে আবারও মৃত্যু, আতঙ্কে মৃত্যু এমন দাবি করা হচ্ছে পরিবারের তরফে। তথ্যগত অসঙ্গতির জন্য নোটিশ পেয়েছিলেন জলপাইগুড়ির মকবুল হক। নোটিশ পাওয়ার পর 3 দিন ধরে মানসিক অবসাদ, এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, দাবি মৃত বৃদ্ধের পরিবার। পরশু দিনে আমাদের নোটিশ আসছিল এফআইআর এর, ওই জন্য আতঙ্কে ছিল। 28 তারিখের ডেট ছিল জমা দেওয়ার। হ্যাঁ, আজকে মারা গেছে। পরশু দিনে যখন আসছে তখনই আতঙ্কে ও হাত পা গুলার আছড়াচ্ছে আর কিছু বলার চেষ্টা করতেছে কিন্তু বলতে পারতেছে। এসআইআর এর নাম আসছে লিস্টে আর কি, তো শুনে আর কি কালকের থেকে মানে টেনশনে ছিল। তারপরে হঠাৎ করে ডাক দিছে, যাইতে তো পারেনি, অসুস্থ। তারপরে আজকে রাত্রেবেলায় মানে একদম হার্ট অ্যাটাকের মতন হয়ে গেছে, সকালবেলায় মানে মৃত্যু হয়ে গেছে। অসুস্থ ছিল, সুস্থ হওয়ার পরে উনি সুস্থ হয়েছে। তারপর এসআইআর এর নোটিশ আসে 28 তারিখে হয়তো হিয়ারিং আছে। এসআইআর এর নোটিশ আসার পরে উনি এই নোটিশের আতঙ্কে আজকে কিন্তু উনি মারা গেছে। আমরা এর আগে বিডিও অফিসের কাছে ভিডিওর কাছে ফোন করে ভিডিওকে সমস্ত তথ্যটা জানাইছি যে উনি অসুস্থ, উনি শুধু হাঁটতে পারতেছে না, উনি সুস্থ আছে, যেতে পারে না। এবার ভিডিও সাহেব বলছে যে আমরা বাড়িতে গিয়ে ওনার এসআইআর এর নোটিশটা মানে হিয়ারিং করব। কিন্তু আজকে এখন কিছুক্ষণ আগে খবর পাইলাম যে উনি মানে এই এসআইআর এর আতঙ্কে, ওনার ছেলেমেয়েগুলো আছে, এসআইআর এর আতঙ্কে উনি আজকে মারা গেছে। এদিকে শ্রমিক সুকান্তদের সঙ্গে আজ দিল্লিতে সমন্বয় বৈঠকে আরএসএস। বাংলায় ভোটের আগে রূপরেখা এবং সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা, এমনটাই সূত্রের খবর। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো এর আগে আমরা দেখেছি যে মহারাষ্ট্র কিংবা বিহারে সেখানে আরএসএস কাজ করেছে। মানে আরএসএস কোনোদিনই ভোটের কথা বলেন, একটা ইডিওলজি তৈরি করার চেষ্টা করে। ঠিক একই রকম ভাবে দেখেছি বাংলাতেও আরএসএস যারা রয়েছেন তারা অনেক সময় সক্রিয় হয়েছেন।
কয়েকদিন আগে আমরা দেখলাম বীরভূমের নানুরে সেখানে একজন আরএসএস কর্মীকে তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ ওঠে। গতকাল দেখলাম আরএসএস রাস্তায় নেমে এসে প্রকাশ্যে নানুর থানায় ঘেরাও করে। তাহলে কি ওই রাজ্যে আরএসএস যেভাবে কাজ করেছিল এখানেও কি সেভাবেই কাজ করতে চলেছে, মানে ওই মডেলে ভোট হতে চলেছে এখানে? দেখো 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপির যে ফল হয়েছে সেই ফল কিন্তু কোনোভাবেই আশানুরূপ নয়। সরকার গঠনের জন্য শরিক নির্ভরতা বেড়েছে নরেন্দ্র মোদী। আর ঠিক তারপরেই কি কারণে এই ফল, সেই ফল নিয়ে যখন পর্যালোচনা শুরু হয় তখন যে বিষয় সব থেকে বেশি সামনে আসে তা হচ্ছে বিজেপির সঙ্গে আরএসএস নেতৃত্ব দূরত্ব। আর এই বিষয়টি যখন উপলব্ধির মধ্যে আসে ঠিক তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে ট্র্যাক চেঞ্জ করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। আমরা মহারাষ্ট্র নির্বাচনে দেখেছি, হরিয়ানা নির্বাচনে দেখেছি, দিল্লি নির্বাচনে দেখেছি, বিহারে দেখেছি যে প্রত্যেকটা জায়গাতেই আরএসএস কর্মীদের গ্রাউন্ড লেভেলে রাজনৈতিক সক্রিয়তা বেড়েছে আর তার ফলস্বরূপ বিজেপির ফল ক্রমশ ধীরে ধীরে ভালো হয়েছে। পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে গত 1 বছর ধরে একেবারে বুথ স্তরে আরএসএস এর কর্মীরা তারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন এবং তারা বিজেপি সপক্ষে জনমত গঠনের জন্য যেভাবে চেষ্টা করছেন তা কিন্তু 2021-এর নির্বাচনে বা এমনকি 2024-এর লোকসভা নির্বাচনেও দেখা যায়নি। স্বাভাবিকভাবেই এখন বিজেপির সঙ্গে আরএসএস এর প্রতি মুহূর্তে সমন্বয় রেখে যে কাজ হচ্ছে সেই ছবিটা সম্পূর্ণভাবে স্পষ্ট। আজ যে বৈঠক হচ্ছে সেই বৈঠক বেশ নজর থাকবে জ্যোতির্ময়, তোমাকে একটু থামাতে বাধ্য হচ্ছে। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের দিকে নজর রাখতে হচ্ছে। লাইভে ছবি আপনাদেরকে দেখাবো, স্বাস্থ্য ভবনের সামনের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আমরা। আরো আশাকর্মী সেখানে যোগ দিয়েছেন, ব্যারিকেডের উপরে উঠে পড়েছেন। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি আমরা, স্বাস্থ্য ভবনের সামনের ছবি। ব্যারিকেডের উপরে উঠে পড়েছেন আশাকর্মীরা। এই মুহূর্তে পুলিশের তরফ থেকে গতকাল সন্ধ্যার পর থেকে আমরা দেখেছিলাম ব্যারিকেড তৈরি করার কাজ শুরু হয়েছিল। রাতে ব্যারিকেড তৈরি করা প্রায় কমপ্লিট হয়ে গেছিল। আজকে সকাল থেকে যখন আশাকর্মীরা আসতে শুরু করেন পুলিশের নিরাপত্তা ছিল একেবারে চোখে পড়ার মতন, কোনো মতে যেন কোনো মাছি পর্যন্ত বলতে না পারে। তা সত্ত্বেও আশাকর্মীরা তারা অনড় ছিলেন, তারা সকালে সেখানে বসে পড়েছিলেন, বিক্ষোভ দেখান, স্লোগান দেন। আর এই মুহূর্তে আপনাদেরকে লাইভ যে ছবি আমরা দেখাচ্ছি, ব্যারিকেডের ওপরে উঠে পড়েছেন আশাকর্মীরা। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আত্মীয় রয়েছেন। প্রথমে সুশোভনের কাছে চলে যাব। সুশোভন, সুশোভন আমার কথা শুনতে পাচ্ছ? দেখো এই মুহূর্তে একেবারে ব্যারিকেডের ওপরে একের পর এক আশাকর্মী যারা দীর্ঘ সময় ধরে ব্যারিকেডের বাইরে অপেক্ষা করছিল তারা বলছে আর তারা অপেক্ষা করবে না, তারা স্বাস্থ্য ভবনের গেট ছুঁয়ে ফেলবে, পুলিশের বাধা অতিক্রম করবে। আপনি তো ওপরে উঠে গেছেন, তাহলে আপনারা এখন কোথায় যাবেন? আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে নড়বো না। আমাদের যে দাবি ছিল, আমাদেরকে আজকে আসার পর আমাদেরকে কেন আমাদের এরকম হ্যারাস করছে? আমরা 21 তারিখে আসার কথা ছিল, আমাদের এখানে বৈঠক হবে, কেন আমাদেরকে হ্যারাস করছে? তো আমাদের দাবি মানা পর্যন্ত আমরা এখান থেকে নড়বো না। আপনি ব্যারিকেড টপকাবেন, ওপরে যাবেন? আপনি ওপরে যাবেন? হলে যেতে হবে। সুশোভন অতীত বলে আমাদের দাবি না, আমাদের ব্যারিকেড ভেঙে উঠে দিয়ে বেঁধে দিয়েছে, আমাদেরকে যেতে দিচ্ছে না। আমাদের দাবি মানলে হ্যাঁ আমার একের পর এক কর্মীরা তারা কিন্তু এবার ওপরে উঠছে, অর্থাৎ তারা কোনো বাধা মানবে না। পুলিশ এবার গার্ডরেলের ওপরে উঠেছে, পুলিশ গার্ডরেলের ওপরে উঠে তাদের নামতে বারবার আবেদন করছে। অর্থাৎ পরিস্থিতি যা ছিল তার পুরোপুরি বদল হওয়ার অপেক্ষা মাত্র। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুলিশ ওপরে রয়েছে, পুলিশ দেখছে, তাদের নামার জন্য আবেদন করছে। একজন আশাকর্মী উঠে গেছে এবং আরো 3 জন তার সঙ্গে রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে এখন সংখ্যা 4। আর একজন আরো এখানে যারা রয়েছেন তারা একে একে উঠবেন বলছেন। স্বাভাবিকভাবেই কিন্তু বলা যায় আশাকর্মী তারা দীর্ঘ সময় ধরে তোমার কাছে সঙ্গে থাকো। আত্রেই আমাদের সঙ্গে রয়েছেন। আত্রেই অতীত বলছে যখনই কোনো আন্দোলনকারী, যে কোনো আন্দোলন রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, এরকম ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বা টপকানোর চেষ্টা করে পুলিশের তরফ থেকে একেবারে অ্যাকশন নেওয়া হয়, অ্যাকশন মোডে পুলিশ চলে যায়। পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ এই মুহূর্তে
আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি। আমাদের দুজন সহকর্মী সেখানে পৌঁছে গেছেন। সুশোভনের সঙ্গে কথা বললাম, আত্রেয়ীর সঙ্গে কথা বলবো। আত্রেয়ী, এর আগে আমরা দেখেছি কোনো আন্দোলনকারী, রাজনৈতিক হতে পারে অরাজনৈতিক হতে পারে, ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে বা ব্যারিকেড টপকানোর চেষ্টা করলে পুলিশের তরফ থেকে অ্যাকশন নেওয়া হয়। পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ এই মুহূর্তে পুলিশ আটকানোর চেষ্টা করছে। ব্যারিকেডের পেছনে যতগুলো পুলিশ ছিল প্রায় অনেক পুলিশ সামনে এসেছে এবং এবার সরানোর চেষ্টা করা হচ্ছে। পুরো অ্যাকশন মোড পুলিশের এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং বহু আশা কর্মী আমরা দেখতেও পাচ্ছি, ছবিতেও দেখাচ্ছি যে তারা গার্ডরেলের ওপরে উঠে পড়েছেন। এই মুহূর্তে পুলিশ সম্পূর্ণ অ্যাকশন মোডে রয়েছে। একদম ব্যারিকেড যেটা করা হয়েছে তার পেছনে যখন পুলিশ দাঁড়িয়েছিল আমরা দেখেছি সামনে আশাকর্মীরা বসেছিলেন। এই মুহূর্তে কিন্তু আশাকর্মীরা উঠে পড়েছেন আর পুলিশ ব্যারিকেডের সামনে চলে এসেছে। রীতিমতো ধাক্কাধাক্কি হচ্ছে পুলিশের সঙ্গে, কথা কাটাকাটি হচ্ছে এবং লাগাতার তারা বলার চেষ্টা করছেন যেখান থেকে সরুন। পুলিশও হাতে হাত দিয়ে, সমস্ত মহিলা পুলিশ কর্মী তারা পরপর দাঁড়িয়ে রয়েছেন হাতে হাত দিয়ে এবং পুলিশ আধিকারিকরা তারা এবার রাস্তায় পুরো নেমেছেন। অ্যাকশন করে দেখা যাচ্ছে, দেখতেও পাচ্ছে এই মুহূর্তে সকলকে নামানোর চেষ্টা করা হচ্ছে এবং পুলিশ সকাল থেকে গত রাত থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করেছে এবং এই মুহূর্তে পুলিশকে স্বাস্থ্য ভবনের সামনে পুরো অ্যাকশন মোডে দেখা যাচ্ছে। অনেকটা সময় ধরে তারা দাঁড়িয়েছিলেন আর তারপর যখন আশাকর্মীরা গার্ডরেলের উপরে উঠে পড়েছেন তখন পুলিশ তাদেরকে নামানোর চেষ্টা করছে, জোর করে নামাচ্ছে এবং গার্ডরেলের সামনে প্রচুর পুলিশ কর্মী চলে এসেছেন। এখন মাইকিং করা হচ্ছিল রীতিমতো, এবার পুলিশ আধিকারিকরাও চলে এসেছেন সামনে, লাগাতার তাদেরকে সরানোর চেষ্টা করা হচ্ছে। আমরা সেই ছবি দেখছি, পুলিশ এবার বল প্রয়োগ করছে। কিন্তু এখানে বলো পুলিশ লাগাতার মাইকিং করছিল এবং এখনো ব্যারিকেডের সামনে মাইকিং করছে যে আশাকর্মীরা যাতে শান্তিপূর্ণ অবস্থান করেন, কিন্তু আশাকর্মীদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। তারা বারবার বলছেন যে তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তাই তারা ডিসেম্বর থেকে শুরু করেছেন এই লাগাতার আন্দোলন। বহু বকেয়া বাকি রয়েছে। তারা স্বাস্থ্যকর্মীর দাবি, নিজেদেরকে স্বাস্থ্যকর্মী হিসেবে ইনক্লুড করুক স্বাস্থ্য ভবন, এই দাবি তারা বারবার করেছে। আর সমস্ত দাবি দেওয়া বহু বছর ধরে তারা করে আসছে, সেগুলো পুরো না হওয়ার জন্যই লাগাতার তারা পথে নেমে বিক্ষোভ করছেন। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে ছবি, পুলিশ একেবারে ব্যারিকেডের সামনে চলে এসছে। দেখতেও পাচ্ছ পুলিশ পুরো হেলমেট পরে রয়েছে, অর্থাৎ অ্যাকশন মোডে রয়েছে পুলিশ এবার এই পুরো ভিড়টাকে সরানোর চেষ্টা করছে। আর তার মধ্যে আশাকর্মীরা তারা গার্ডরেলের ওপরে কয়েকজন উঠে পড়েছেন আর বারবার তাদেরকে আবেদন করা হচ্ছে সেখান থেকে নামানো। শুধু আবেদন মুখে করা হলেও তাদেরকে জোর করে নামানো হচ্ছে সেখান থেকে। আর এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন, আশাকর্মী আর পুলিশের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা হচ্ছে, কারণ আশাকর্মীরা তারা স্বাস্থ্য ভবনের ভেতরে যেতে চান আর তাদেরকে আটকানোর জন্য এখানে পুলিশ যেভাবে মোতায়েন ছিল সকাল থেকে, সেই পুলিশের মোড বা রূপ সেটা কিন্তু বদল হয়েছে। অ্যাকশন মোডে রয়েছে পুলিশ। আর এই মুহূর্তে যে ছবি, এখানে আশাকর্মীরা লাগাতার চেষ্টা করছেন ভেতরে ঢোকার, কিন্তু তাদেরকে লাগাতার বাইরে বের করার চেষ্টা করছে পুলিশ। যে ব্যারিকেড, সেই ব্যারিকেড টপকাতেই দিচ্ছে না পুলিশ। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এই মুহূর্তে। মহিলা পুলিশ কর্মী এবং পুরুষ পুলিশ কর্মীও তারাও মোতায়েন রয়েছে। আর সামনের দিকে একদম ব্যারিকেডের সামনে আশাকর্মীরা যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের সামনে পুলিশ কর্মী, মহিলা পুলিশ কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন। শুভজিৎ, এই মুহূর্তে সম্পূর্ণ অ্যাকশন মোডে রয়েছে। বারবার আমরা যতক্ষণ এখানে দাঁড়িয়ে রয়েছি বারবার মহিলা আশাকর্মী বা আশাকর্মীরা বারবার এক কথাই বারবার বলে যাচ্ছেন যে তাদের ন্যায্য দাবিতে তারা রাস্তায় নেমেছেন, তারা তাদের দাবি আদায় করে ছাড়বেন। আমি কথা বলার চেষ্টা করব। সুশোভন, এবার কি ধরপাকড় শুরু হলো? সুশোভন, ধরপাকড় শুরু হলো কি? দেখো, রীতিমতো ঠেলাঠেলি পরিস্থিতি শুরু হচ্ছে। পুলিশ কর্মীরা কার্যত নাজেহাল। এই মুহূর্তে পুলিশ নিজেদের এলাকা দখল করছে। যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে পুলিশ থাকতে দেবে না, তারা নিজেরা এবার ব্যারিকেড করে নিচ্ছে। কি আপনাদের সঙ্গে মারামারি হলো? দেখো, তোমাকে দেখাবো যে আরো একজন আশাকর্মী, সে কিন্তু পুলিশের কনস্টেবল। আপনি কোথায় যাবেন, কি করবেন? আপনি সবাইকে এখান থেকে সরিয়ে দিচ্ছে, ব্যারিকেডের সামনে কাউকে থাকতে দিচ্ছে না পুলিশ। আমরা এই ব্যারিকেড খুলতে চাই, এই ব্যারিকেড আমরা ভাঙতে চাই। এই যে পুলিশ প্রশাসন, দেখতে পাচ্ছ
দেখো এতক্ষণ এই ব্যারিকেডে স্পর্শ করতে পারছিল আশাকর্মীরা, এবার ব্যারিকেডের সামনে পুলিশ কর্মীরা দখল নিল। অর্থাৎ এই ব্যারিকেডের আগে যদি ব্যারিকেডের কাছে আশাকর্মীদের আসতে হয় তাহলে পুলিশের সামনে তাদের আসতে হবে। অর্থাৎ পুলিশ যে এলাকা দখল করছে বা একটু একটু করে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল এগোচ্ছে, এবার কিন্তু স্পষ্ট হচ্ছে। একজন আইপিএস পদমর্যাদার অফিসার তিনি বারবার মাইকিং করে বলছেন যে কোনোভাবে এখানে অনুমতি নেই, তাই এখান থেকে কোনোভাবে কোনো মিটিং মিছিল করা যাবে না। দেখো একাধিক আইপিএস পদমর্যাদার অফিসার তারা তাদের যে পুলিশের যে রুট সেই রুট কিন্তু তারা ঠিক করে নিচ্ছে। এই মুহূর্তে কিন্তু ব্যারিকেডে সামনে কাউকে থাকতে দেয়া হবে না, এটা স্পষ্ট নির্দেশ রয়েছে পুলিশের তরফে। দেখো কি মাইকিং হচ্ছে, আমি একবার শুনে নেওয়ার চেষ্টা করবো পুলিশের তরফ থেকে কি মাইকিং করা হচ্ছে। এখানে প্রচুর প্রেস ভাইরা আছে, আপনারা দেখান সেই তারপরে আমি করব। আমাদের নেতৃত্বের কাছে আছে, তাদের ধরে রেখেছে, আমাদের নেতৃত্বের ধরে রেখেছে, কাদের জন্য দেয়া আছে এই ব্যারিকেড? কাদের কাটানোর জন্য? আমি জানতে পারি যে আমার ঘরে বিনা পারমিশনে 70,000 লোক আসবে, আমি ব্যারিকেড দেবো না? পারমিশন দেখান, পারমিশন দেখান, আমি দাঁড়িয়ে আছি তো, পারমিশন দেখান, সবাইকে ঢুকতে দেবো, দেখান। আমার সঙ্গে তো অশান্তি করছেন, অশান্তি করছেন বলে আমি এখানে দাঁড়িয়ে আছি। কোনো অশান্তি করবেন না, শান্তিপূর্ণভাবে করবেন। যদি কোনো পারমিশন থাকে দেখান, সবাইকে ঢুকতে দেবো, দেখান। কোনো পারমিশন থাকলে সমস্ত প্রেস ভাইদেরকে আপনারা দেখান, আমাকে দেখান, আপনাদের ঢুকতে দেওয়া হবে। প্রতিনিধি দল 5 জন কি 6 জন ঢোকে? 6 জন আসুন, দেখা যাবে। দেখো পুলিশের তরফ থেকে মাইকিং করা বলা হচ্ছে যে কোনো রকম অনুমতি নেই, সেই অনুমতি না থাকা দরুন তাদের এখানে দাঁড়াতে পর্যন্ত দেওয়া হবে না। কিন্তু পুলিশের কে বারবার প্রশ্ন করছে আশাকর্মীরা, কি করছে আরো একবার শুনে নেব। মুখে বললে শুনবো না, কোনো প্রেসের কথা শুনবো না। আপনি দেখান যে আমরা অশান্তি করেছি। আজকে এই জন্য যে আপনারা বিনা পারমিশনে 70,000 লোক এসেছেন, সেই জন্য না, বিনা পারমিশনে আর নয়। কিছু জানতে চান? আমাদের দিদিকে আগে ছেড়ে দিয়ে দিদির কাছে শান্তিপূর্ণ নমুনা এটা নয়। যদি কেউ বলে এটা শান্তিপূর্ণ নমুনা, সে আপনাকে ভুল বোঝাচ্ছে, সে আপনাকে ভুল বোঝাচ্ছে। শান্তিপূর্ণ কি বার্তা দিতে চাইছেন? শান্তিপূর্ণ মানে হচ্ছে আপনারা কোনো এক জায়গাতে বসবেন, এখানে নয়, আমার এখানে জায়গা নেই। সেখান থেকে আপনাদের যে কজনকে ডাকা হয়েছে, যদি ডাকা হয়ে থাকে সেই চিঠি সমেত আমার কাছে আসবেন, আমি আপনাকে ভেতরে নিয়ে যাব। পরিষ্কার বাংলায় বললাম, দেখান সেটা, যা যা চাইলাম দেখান আমাকে। অর্থাৎ দেখো অনুমতি আছে কিনা সেটা পুলিশ বারবার জানতে চাইছে। অনুমতিপত্র থাকলে তবেই তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে, আর এখানে যে অবস্থান করতে দেওয়া হবে না, এবার সেটা স্পষ্ট হলো। অন্য আরেকটি জায়গায় আমি তোমাকে দেখানোর চেষ্টা করব যে এখানে মূলত আবার একটি এখানে একজন আশাকর্মী তিনি সামান্য আহত হয়েছেন, সে কথাই আসে অন্য আশাকর্মীরা বলছেন। এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব একজন আশাকর্মী তিনি আহত হয়েছেন বলছেন, তিনি এখানে পড়ে রয়েছেন। অন্য আশাকর্মীরা তাকে জল দিয়ে প্রাথমিক যে একেবারে যে চিকিৎসা সেটার চেষ্টা করা চলছে। এই মুহূর্তে কি হয়েছে, কি হয়েছে, ওনার কি হয়েছে, ওনার কি হয়েছে? লাঠিচার্জ করা হয়েছে, উনি অসুস্থ হয়ে পড়েছেন। উনি তো উপরে ব্যারিকেডে উঠেছিলেন। দেখা যাচ্ছে একজন অসুস্থ হয়ে পড়েছে, তাকে কিন্তু অন্য জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ইনি কি ব্যারিকেডে উঠেছিলেন? না, ইনি এখানে অবস্থান চালাচ্ছিলেন, অজ্ঞান, শ্বাসকষ্ট হচ্ছে, এখন অজ্ঞানের মতো অবস্থা, এখন নিয়ে যাচ্ছে, হাসপাতালে নিয়ে যেতে হবে, এক্ষুনি নিয়ে যেতে হবে। কিন্তু অবস্থান কি আপনাদের চলবে? আপনাদের অবস্থান কি চলবে? অবস্থান আমাদের চলছে ধর্মতলায়। ইসমেতারা খাতুন আমাদের যিনি নেত্রী, উনি ধর্মতলায় রয়েছেন, আমরা অবস্থান চালাবো ওখানে। বুঝতে পারছো, ধর্মতলায় অবস্থান চলছে, এইখানে জমায়েত রয়েছে, এখানেও অবস্থান চলছে। তার মধ্যে একজন অজ্ঞান হয়ে গেছে, তাকে চিকিৎসার জন্য নিয়ে যাবে। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের যে একেবারে তা কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে একদিকে যেমন তোমাকে এই ছবি আমার চিত্র সাংবাদিক সূর্যেন্দু দেখাচ্ছে, আমি আরও একবার যে ব্যারিকেড সেই ব্যারিকেড একবার দেখানোর চেষ্টা করব। সেই ব্যারিকেডের সামনে যেমন পুলিশরা রয়েছে, অন্যদিকে পুলিশ কিন্তু বারবার যারা আশাকর্মী তাদের বোঝাচ্ছে এবং তারা বোঝানো হচ্ছে তাদের অনুমতি নেই, সেটাই যদিও কি বলছে একটু শুনে নেব। স্যার আমাদের কথা স্যার আসতে বলেছেন, কেন আপনারা ডেকে কেন করছেন? নিজেই বলছে আজকে
থাকো সুশোভন। আমি একটু আত্রেইর কাছে যেতে চাইবো, আমাদের আর এক সহকর্মী রয়েছেন এই মুহূর্তে। আত্রেই, যে অবস্থা দেখছি পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যদি অনুমতি থাকে, অনুমতি পত্র দেখান তবেই ভিতরে যাওয়ার, এবং কয়েকজনকে অনুমতি দেওয়া হবে। তুমি যেখানটায় রয়েছে সেখানটার কি অবস্থা? নাত্রের সঙ্গে যোগাযোগ করার আরো একবার চেষ্টা করব। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আশা কর্মীরা তারা একেবারে ব্যারিকেডের সামনে চলে গিয়েছিলেন এবং একটু আগে দেখতে পেয়েছিলাম ব্যারিকেডের উপরে তারা উঠে গিয়েছিলেন। পুলিশ পরবর্তীতে তাদেরকে নামিয়ে দেয়, কিন্তু পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত। পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন আশা কর্মীরা, কিন্তু পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে আগে অনুমতিপত্র দেখান, আগে আপনারা দেখান যে আপনারা কে কে যাবেন আর তার জন্য কোনো পারমিশন রয়েছে কিনা, সেই বিষয়গুলো যদি পরিষ্কার হয় তবেই যাওয়া যাবে। কিন্তু আশাকর্মীদের তরফ থেকে বলা হচ্ছে আগে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে ছাড়া হোক, পরবর্তীতে তারা কি করবেন সেটা তারা জানাবেন। আমাদের দুজন সহকর্মী ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছেন। স্বাস্থ্য ভবনের সামনে এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি। ব্যারিকেড আমরা গতকাল রাত থেকে আমরা দেখছিলাম এবং আজ সকাল থেকে আপনাদের ছবিটা দেখিয়েছিলাম যে প্রায় অনেকটা উঁচু যে লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছিল, সেই ব্যারিকেডের ওপর উঠে পড়েন আশাকর্মীরা, পরে পুলিশ তাদেরকে নামিয়ে দেয়। আমি আত্রেইর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। আত্রেই, তুমি যেখানটা রয়েছো, যেখানটা দাঁড়িয়ে, সেখানটার ছবিটা দেখাও। হ্যাঁ, এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেই ছবিটাই দেখাচ্ছি, কারণ একদিকে দেখা যাচ্ছে ব্যারিকেডের সামনে যে পিছনে যে পুলিশ কর্মীরা ছিলেন তারা পুরো সামনে চলে এসেছেন। অ্যাকশন মোডে রয়েছে পুলিশ, অর্থাৎ পুলিশের তরফ থেকে বারবার বলা হচ্ছে পারমিশন না হলে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। এর আগে যখন তারা এসেছিলেন তখন তাদেরকে বলা হয়েছিল আজকে আসার জন্য। বারবার আশাকর্মীরা একথাই বলছেন যে কেন তাদেরকে আসতে বলা হয়েছে আজকে। আর এখন যে পরিস্থিতি, একটু আপনারা ভেতরে যাবেন? আপনাদের তো সম্পূর্ণ জন্যই এসেছি, দিন রাত জেগে 3 দিন ধরে গাড়ি করে এসেছি, 24 ঘন্টা পার। পুলিশ তো এখন পুরো সামনে দাঁড়িয়ে রয়েছে, যাবেন কি করে? পুলিশরা তো যেতে দিচ্ছে না, এই তো বেঁধে রেখে দিয়েছে। তো কি করবেন আজকে, কি করবেন তাহলে সারাদিন? আমরা ওইগুলো ভেঙে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করবো, আর কি করবো। পুলিশ তো বলছে পারমিশন না থাকলে ঢুকতে দেবে না। আমাদের রাজ্য সম্পাদিকা আসছেন, আমাদের মীমাংসা না মেটা পর্যন্ত আমরা এখানে থাকবো, আমরা যাব না। অবস্থান বিক্ষোভ হবে। 7 তারিখে আমাদের বলা হয়েছিল 21শে জানুয়ারি কথা হবে, চিঠি দিয়ে ওনাকে জানানো হয়েছে, উনি চিঠি গ্রহণ করেছেন। তা সত্ত্বেও কেন ব্যারিকেড দেওয়া হলো? জবাব চাই। এখানে পুলিশ যেভাবে আটকে রয়েছে, পুলিশ একেবারে ব্যারিকেডের সামনে চলে এসেছে, আপনাদের ঢুকতে পারবেন? আপনাদের মনে হয় ঢুকতে পারবেন? আপনাদের ঢুকতে দেবে? আমরা চেষ্টা করব, ঢুকবো, আমরা ঢোকার চেষ্টাও করব, সবাই মিলে অবস্থান বুঝে আমরা ঠিকঠাক করব। পুলিশ এতক্ষণ ছিল ভেতরে, এবার পুরো বাইরে চলে এসেছে। আমরা তো কারোর সাথে ঝগড়া ঝামেলা করতে চাইনি, আমরা আমাদের ন্যায্য দাবির জন্য এসেছি, কিন্তু প্রশাসন কেন আমাদেরকে আটকাচ্ছে এটা আমরা জবাব চাই। কিন্তু আপনারা বলছেন ন্যায্য দাবি, কিন্তু পুলিশ প্রশাসন তো ভেতরে ঢুকতে দিচ্ছে না, সেই কি করবেন তাহলে আপনারা? আমরা তো শান্তিপূর্ণ আলোচনা করার জন্য আমরা এসেছিলাম, আমাদেরকে ডাকা হয়েছিল। এটা এক ধরনের ঠকানো বলে, দিদি আমাদের ঠকিয়েছেন। আমাদেরকে তো 21 তারিখে বলেছেন যে আসতে আমাদের আলোচনা করার জন্য, এটা তো আন্দোলন ছিল না, কিন্তু দিদি আমাদেরকে পুরো ঠকালেন। আত্রেই, তুমি আমাদের সঙ্গে থাকো। সুশোভনও রয়েছে, সুশোভনের সঙ্গে কথা বলি। সুশোভন, আশাকর্মীরা তারা বলছেন তাদেরকে ডাকা হয়েছিল, কে তাদের ডেকেছিলেন? আজকে তারা যে যাবেন এবং এর পরেও, এই আন্দোলনের পরেও স্বাস্থ্য ভবনের ভেতরে তারা যে যেতে পারবেন, এরকম কি নিশ্চয়তা কোথাও তৈরি হয়েছে? গেলে কতজন যাবেন, এই রকম কোনো আলোচনাও কি আদৌ হয়েছে? দেখো, এর মধ্যে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক, তাদেরই বক্তব্য যে তাদের এই আজকের দিনে ডাকা হয়েছিল এবং তাদের আজকের দিনে একসঙ্গে বসে কোথাও একটা সমালোচিত বার করার কথা হয়েছিল, কিন্তু তার এখনো পর্যন্ত যে অনুমতিপত্র বা এখনো পর্যন্ত যে একটা বৈঠক করতে গেলে যে একটি কাগজ থাকে, সেরকম কোনো কাগজ এখনো পর্যন্ত তারা দেখাতে পারেনি। দ্বিতীয়, তাদেরই দাবি যে তাদের যেহেতু নেত্রী এখনো ধর্মতলায় রয়েছেন এবং সেখানে পুলিশ, তাদেরই দাবি পুলিশ সেখানে আটক করেছে, তাই স্বাভাবিকভাবেই তারা কিন্তু বুঝতে পারছে না তারা কি করবে। তাই তারা এটা সিদ্ধান্ত নিচ্ছে যে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ স্বাস্থ্য ভবন, তারা সেখানেই থাকবে এবং সেখান থেকে তারা সরছে না এবং যতক্ষণ না তাদের নেত্রী আসছে। এবং দেখো, তোমাকে আমি দেখানোর চেষ্টা করব যে এখানে যারা মূলত পুলিশ তারা রয়েছে এবং যারা আশাকর্মী তারাও রয়েছে, যারা এখানে আছে তাদের এখানে মূলত কথা বলার চেষ্টা। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করি,
আপনাকে দুটো প্রশ্ন, কতক্ষণ এইভাবে থাকবেন? আর আজকে কি কেউ আপনাদের ডেকেছিল স্বাস্থ্য ভবনে? আজকে স্বাস্থ্য ভবনে আমাদেরকে ডেকেছিল 21 তারিখে, ওই জন্য আমরা সবাই মিলে এসেছি। আর কোনো লিখিত কিছু দেওয়া আছে যে ডেকেছে? ডেপুটেশন দেওয়া আছে, আমাদের কাছে লিখিত দিইনি। কার কাছে আছে সেটা? কার কাছে? আমাদের কেউ নেত্রীর কাছে আছে, আমাদের নেত্রীর কাছে আছে। আপনারা এখানে কতক্ষণ থাকবেন? যতক্ষণ না আমাদের দিদি আসবে ততক্ষণ আমরা থাকবো। আমাদের দাবি যতদিন না মানা হবে ততক্ষণ আমরা থাকবো। অর্থাৎ পরবর্তী সিদ্ধান্ত নেত্রী নেমে, নেত্রীর না আসা পর্যন্ত অবস্থান কন্টিনিউ করতে। স্বাস্থ্য ভবনের সামনে কতজন মানুষ রয়েছেন, আশা কর্মীরা রয়েছেন, ছবিটা একটু দেখাও। আমার চিত্র সাংবাদিক সূর্যেন্দুকে একেবারে দেখাচ্ছে। দেখো, এটা এই রাস্তাটা হলো স্বাস্থ্য ভবনটা ক্রস করে একেবারে সোজা ওয়েবেলের দিকে এই রাস্তা। আস্তে আস্তে আমার চিত্র সাংবাদিক ক্যামেরাটা ঘুরিয়ে বোঝানোর চেষ্টা করছে যে এখানের অবস্থা কি। তুমি দেখতে পাচ্ছ, দেখো আমি ক্যামেরা যতটাই ঘোরাই না কেন, আশা কর্মীদের এবার তুমি দেখতে পাচ্ছ, এবার যে জায়গাটা দেখছো এটা কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে, যেখানে ব্যারিকেড, স্বভাবতই পুলিশ তুমি দেখতে পাচ্ছ এবং প্রচুর আশাকর্মী দেখতে পাচ্ছ। ব্যারিকেড এবার শেষ হচ্ছে, সেখানেও আশাকর্মী। এবং এই যে দেখো 360 ডিগ্রি তোমায় ঘুরিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম যে কত আশাকর্মী এখানে এসছে। আর যিনি অজ্ঞান হয়ে গেছিলেন তাকে কিন্তু অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হলো, কিন্তু পুলিশের তরফ থেকে ক্রমাগত বলছে অনুমতিপত্র তাদের নেই, তাই তাদের এখানে কোনো জমায়েতের কোনো রকম অনুমতি নেই। আপনি যদি ডাকলেন তাহলে কেন ভয়ে ব্যারিকেডটা দিলেন? কেন আমাদের নেত্রীকে আটকালেন? কিসের ভয় আমাদের আপনাদের এত? আমাদের কি কিসের ভয়? কিসের ভয় বলুন না। বাংলা বললে বাংলায় উত্তর দেবো। হ্যাঁ বলুন। আস্তে আস্তে করে সবাই। আপনি তো ডেটটা দিয়েছেন 21 তারিখ, তাহলে আপনি যখন ডেটটা দিয়েছেন আমরা তো বড় বড় অস্ত্র, হ্যাঁ বলুন 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 বলুন। শুনুন, বলা হয়ে গেছে আমি যে 21 তারিখে ডেটটা দিয়েছি তার কোনো কাগজ আছে? আছে? কাগজ নেই? গায়ে হাত দিচ্ছেন না? গায়ে কেন হাত দিচ্ছেন? আবার বলি, সেই হ্যাঁ দেখেন কাগজ দেখেন। এবার বলি, সেই কাগজে বলা হয়েছিল 70,000 লোক ডেকেছিল, বলা হয়েছিল। কোনো সরকারি দপ্তর আমাকে দেখান।